আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের বৃত্ত যে অংশ, সে অংশটা নিয়ে আলোচনা করব। বৃত্ত অনুশীলনী 16.3 এর একটা পার্ট। এখন এই অনুশীলনী 16.3 আজকে আমরা বৃত্তের সকল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব সেই কনসেপ্টের আলোকে। আজকের ক্লাসের পর আমাদের কিছু এই অনুশীলনী 16.3 উপর কিছু অনুশীলনের সলভ ক্লাস আসবে। তো আমার সাজেশন থাকবে আজকের ক্লাসটা করার পর অনুশীলনীগুলো নিজে ট্রাই করা। কোনো অনুশীলনীতে যদি আটকায় যাও তখন গিয়ে ওই অনুশীলনী সলভ ক্লাসগুলো করা। তো আজকে আমরা এই অনুশীলনী 16.3 আমরা কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ বৃত্তের পরিধি, বৃত্তচাপ, বৃত্তকলা, এই টপিকগুলো আজকে আমরা বেসিক বুঝবো এবং সেই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব এবং তোমাদের কাজ হবে ক্লাসটা শেষ করে অনুশীলনী থেকে প্র্যাকটিস করা, না আটকে গেলে ওই অনুশীলনীর ক্লাসগুলো করা। তো আমরা প্রথমে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয়। যেমন এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এই যে সম্পূর্ণ যে দৈর্ঘ্য, এই যে গোলাকার অংশ, এই গোলাকার অংশের যে দৈর্ঘ্য সেটিকে আমরা বলতে পারি হচ্ছে তার পরিধি। তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি তার হচ্ছে পরিধি। পরিধিকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি, সি। তো এখানে আমরা পরিধির একটা সূত্র দেখতে পারি, সি ইকুয়ালস টু 2πr। অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হলে এর পরিধি সি ইকুয়ালস টু 2πr। তাহলে এই বৃত্তের আমরা যদি এটার মধ্যে একটা বিন্দু চিন্তা করি, এই যে এটা ধরলাম হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এবং কেন্দ্র থেকে এই যে বৃত্ত, এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমি নিলাম। এখন এই দুইটা বিন্দুর যে সংযোজক সরল রেখা, এই যে দুইটা বিন্দুর যে সংযোজক সরল রেখা, সেটাকে আমরা বলতে পারি উক্ত বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এটা বোঝা যাচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে আমাদের সূত্র হচ্ছে সি ইকুয়ালস টু 2πr। তো এখানে আমাদের পায়ের যে ভ্যালু সেটা একটা ধ্রুবমান, পায়ের ভ্যালু হচ্ছে এখানে 3.1416। আর এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাস কোনটা, এই যে আমরা যদি অপোজিট এই দিকে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি এই বিন্দুতে কেন্দ্র হতে, তাহলে সেটাও কি আমাদের ব্যাসার্ধ হবে। তাহলে এটাও আমাদের কি আর ব্যাসার্ধ। এই যে সম্পূর্ণ যে অংশটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস কি, বৃত্তের একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু, এই দুইটা বিন্দুর যে সংযোজক সরল রেখা, এটাকে আমরা বলতে পারি ব্যাস। এবং এই সংযোজক সরল রেখাটা অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। যেমন এখানেও একটা বৃত্তের বিন্দু আছে এবং এখানেও কিন্তু একটা বৃত্তের বিন্দু আছে। এখন যদি আমি এটা যোগ করি, এটা কিন্তু ব্যাস হবে না, এটা হবে বৃত্তের একটা জ্যা। কিন্তু এই যে এটা কিন্তু আবার এখানে একটা ব্যাস হবে। কেন হবে? কারণ এটা কেন্দ্র দিয়ে গিয়েছে। তার মানে হচ্ছে যদি কোনো একটা সরলরেখা কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেটাকে আমরা ব্যাস বলতে পারি। তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ ব্যাসকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করলে, ব্যাসকে যদি আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে 2r, যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু হবে d/2, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা এখন সূত্র জানি সি ইকুয়ালস টু 2πr। এখন আমি এখানের মধ্যে 2π ইন্টু আর এর ভ্যালু আমি এখানে দেখলাম d/2 যদি বসাই, এখান থেকে আমরা এই দুই কাটাকাটি করলে আমাদের এখানে থাকে πd, সি ইকুয়ালস টু πd। তো আমরা এটাকেও একটা সূত্র হিসেবে মাথায় রাখতে পারি। তাহলে আমাদের যদি কোনো জায়গায় ব্যাস দেওয়া থাকে, আমরা সরাসরি সেখান থেকে পরিধি নির্ণয় করে ফেলতে পারবো। শুধু 3.1416 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের পরিধি নির্ণয় হয়ে যাবে।
যেমন এখন আমরা একটা অঙ্ক করব, সেই অঙ্কে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাস ২৬ সেন্টিমিটার হলে এর পরিধি নির্ণয় করো। এই রিলেটেড ম্যাথ বেশিরভাগ সময় এমসিকিউতে আসে। তাহলে ব্যাস দেওয়া হয়েছে আমাদের এখানে কত, 26। তাহলে আমরা সূত্র জানি সি ইকুয়ালস টু পাই ইন্টু ডি। তাহলে এখানে আমরা পায়ের ভ্যালু জানি 3.1416 এবং ডি এর ভ্যালু দেওয়া আছে 26। তাহলে এখানে আমরা যদি 26 বসাই, ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসে 81.6816 এত সেন্টিমিটার। যেহেতু আমি এখানে ব্যাসটা সেন্টিমিটারে বসিয়েছি, তাহলে অবশ্যই এখানের মধ্যে আমাদের পরিধির মানটাও কিন্তু সেন্টিমিটারেই আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় পরিধির যে ভ্যালু সেটা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? এতক্ষণ আমরা যেটা দেখে আসছি সেটা ছিল পরিধি, আর পরিধি হচ্ছে একটা সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য। আর বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে আমরা বুঝি যে এই ধরে নিলাম হচ্ছে এখানে একটা বৃত্ত। এখন এই বৃত্ত থেকে আমি সম্পূর্ণটার দৈর্ঘ্য না, আমি এই একটা অংশ কেটে নিলাম। এই যে অংশটা আমি কাটলাম, এই অংশটার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে এস। অর্থাৎ এতটুকু অংশের যে দৈর্ঘ্য সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখন এটা নির্ণয় করার জন্য আমরা এখানের মধ্যে একটা বৃত্তাংশ নিলাম। বৃত্তাংশ বা আমরা এটাকে বলতে পারি বৃত্তচাপ। বৃত্তাংশ বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে বৃত্তচাপ। তো এখন এইখানে আমরা দেখতেছি যে এখানে আমি দুইটা বিন্দু নিলাম, এ এবং বি বিন্দু। এই বিন্দুতে আমি বৃত্তচাপ নির্ণয় করব। তো এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে আমি ধরলাম এস, এবং এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস নির্ণয় করাটাই আমার টার্গেট। এখন এখানে আমি যে এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, এই দুইটা বিন্দুকে আমি যদি কেন্দ্রের সাথে সংযোগ করি, এ এবং বি বিন্দু কিন্তু বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু। এখন এটাকে যদি আমি কেন্দ্রের সাথে সংযোগ করি, তাহলে কিন্তু এগুলো ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে এটাও ব্যাসার্ধ আর, এটাও ব্যাসার্ধ আর, এবং এই দুইটা ব্যাসার্ধ কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে, একটা থিটা কোণ উৎপন্ন করে। এই যে থিটা কোণ, সেটা বলা হয়েছে এই যে বৃত্তচাপ তার সমানুপাতিক। এই কথাটা এখানে বলা হয়েছে যে বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। অর্থাৎ এখানে যে আমাদের এই বৃত্তচাপটা কেন্দ্রে কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে থিটা। এই থিটাটা হচ্ছে আমাদের বৃত্তচাপের সমানুপাতিক। অর্থাৎ আমি এখানের মধ্যে লিখলাম হচ্ছে, এবার আমরা এখানের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে একটা বৃত্ত আমি যদি নিলাম এখানে, যে এই হচ্ছে একটা বৃত্ত। এখন এই যে সম্পূর্ণ বৃত্তটা, এইটার কোণ কত? আমরা জানি কোন একটা সরল রেখা, এই যে কোন একটা সরল রেখা, এটার উপর আমরা যদি বলি এই সরল রেখাটা এই দিক বরাবর যে কোণটা সেটা কত, 180 ডিগ্রি। তার অপোজিট সাইড বরাবর কোণ কত, 180 ডিগ্রি। তাহলে টোটালটা 180 180 সমান 360 ডিগ্রি। তাহলে এটা কিন্তু একটা বৃত্ত হয়ে গেল। তো একটা সম্পূর্ণ বৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই বৃত্তের কোণ আমরা ধরি 360 ডিগ্রি। তাহলে এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা সম্পূর্ণ বৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি এখানের মধ্যে যেটা করলাম যে এই বৃত্তচাপ যেটা, এই বৃত্তচাপের যে কোণ থিটা সেটা, এবং সম্পূর্ণ বৃত্তের কোণ সেটা 360 ডিগ্রি, এই দুইটার অনুপাত সমান হচ্ছে আমাদের এখানের মধ্যে থিটা কোণের জন্য আমাদের বৃত্তচাপের মান কত, এস। তাহলে থিটা কোণের জন্য আমার বৃত্তচাপ এস নিলাম, এবং এই যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের জন্য আমার যে বৃত্তচাপ সেটা কি হবে? বৃত্তচাপ কি একটা বৃত্তাংশের দৈর্ঘ্য, আর সম্পূর্ণ বৃত্তের কোণ যেহেতু নিয়েছি তাহলে সেটা হবে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য। তো সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য আমরা বলে থাকি 2 পাই আর। তাহলে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে আমরা বলতে পারি সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে পরিধি, তাহলে এটা হবে 2 পাই আর। আর এখানে আমি যেহেতু থিটা বসিয়েছি, তাহলে থিটার জন্য, থিটা যেহেতু উপরে, আমাকে বৃত্তচাপটাও এস এর দৈর্ঘ্যটা উপরে বসাতে হবে। আর এই সম্পূর্ণ বৃত্তেরটা যেহেতু নিচে,
আমি সেটাকে নিচে বসিয়েছি। তাহলে এখানে আমরা এস এর ভ্যালুটা নির্ণয় করব, যেটা আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে এখান থেকে আমি এস এর ভ্যালু নির্ণয় করলে চলে আসে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের সূত্র, যে বৃত্তচাপ কিভাবে নির্ণয় করতে হয়। তো এটাই হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা সামনের যতগুলো বৃত্তচাপ রিলেটেড অঙ্ক সেগুলো করতে পারবো। তো আমরা এখন হচ্ছে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো বৃত্তকলা জিনিসটা আসলে কি? যেমন আমরা যদি একটা বৃত্ত নিই এখানে, সেখান থেকে আমরা বৃত্তকলা কিভাবে নির্ণয় করব? যে এখানে আমি একটা বৃত্তচাপ নিলাম, যে এখানে আমি একটা বৃত্তচাপ নিলাম, এই যে একটা বৃত্তচাপ নিলাম, এই যে এখানে একটা বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপটা এখানে একটা আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করেছে। এই সম্পূর্ণ বৃত্তটার মধ্যে এই বৃত্তচাপটা কিন্তু এখানে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে। এই যে আবদ্ধ ক্ষেত্র, এই আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলে থাকি বৃত্তকলা। এই আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি বৃত্তকলা। এখন এই যে বৃত্তকলা, এই বৃত্তকলাটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? আমরা সেম ওই আগের স্টেপ অনুসারে আগাবো। যেমন প্রথমত আমরা এখানের মধ্যে একটা বৃত্তকলা নিলাম, যে এ ও বি হচ্ছে একটা বৃত্তকলা এখানে, এই যে এটা। তার সাথে আমরা এখানে আরেকটা বৃত্তকলা নিলাম, সেটা হচ্ছে এ ও সি। বিওসি না, এওসি, এই যে সম্পূর্ণটা, অর্থাৎ এই বৃত্তকলাটা সহ আরো কিছু এক্সট্রা যোগ করে, এই যে এই সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা এখন আমি নিলাম। তাহলে আমার মূল উদ্দেশ্য শুধু এতটুকু অংশটা নির্ণয় করা। কিন্তু আমরা এতটুকু অংশ কেন নিয়েছি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। যেমন এখানের মধ্যে আমরা প্রথমত এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত নিব, এই দুইটা বৃত্তকলার ক্ষেত্রফলের অনুপাত নিব। তাহলে আমরা এখানে লিখব এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই, নিচে আমি লিখব এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফল, এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফল। এই দুইটার অনুপাত সমানুপাতিক হবে হচ্ছে আমাদের এদের কোণের সমান, এদের যে কোণ তার সমান হবে। যেমন এখন এ ও বি এই যে বৃত্তকলা, এটার জন্য আমাদের যে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে এটা থিটা। তাহলে উপরে আমরা বসে দিলাম থিটা। এবং এ ও সি এই যে বৃত্তকলা, এটার জন্য আমাদের যে কেন্দ্রস্থ কোণ সেটা হবে এই যে 90 ডিগ্রি কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে বসাইতে পারি 90 ডিগ্রি। এবার আমরা এখানের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, সেটা আমি নির্ণয় করব। তাহলে এটা আমি উপরে রাখলাম, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে আমরা আর কোনো কাজ করব না এটার উপর, বৃত্তকলার ক্ষেত্রফল। নিচে আছে এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফল। এবার এইখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে এটা কি হবে। যেমন আমি এখানে একটা বৃত্ত নিলাম, এখন এই বৃত্তের আমি এখানে এই যে ব্যাস, দুইটা ব্যাস অঙ্কন করলাম, লম্বভাবে দুইটা ব্যাস অঙ্কন করলাম, যে এই বরাবর আমি একটা ব্যাস অঙ্কন করলাম এবং এই বরাবর হচ্ছে আমি আরেকটা ব্যাস অঙ্কন করলাম। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পারতেছি, একটা এইভাবে যদি আমি অঙ্কন করি, একটা বৃত্ত কিন্তু চারটা সমান অংশে বিভক্ত হয়ে যায়, যেহেতু কেন্দ্র হচ্ছে সম্পূর্ণ বৃত্তের মধ্যবিন্দু, একদম মিডলে অবস্থান করে। এবং এইটার মধ্যে যদি আমরা এইভাবে দুইটা লম্ব সরলরেখা অঙ্কন করি, তাহলে কিন্তু এখানের মধ্যে আমরা চারটা ক্ষেত্র পাই। যেমন এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র এবং এই আরো দুইটা ক্ষেত্র। তাহলে এখানে
চারটা আমরা সমান সমান ক্ষেত্র পাই। তাহলে এই চারটার যে ক্ষেত্রফল সেটাও পরস্পর সমান। তাহলে এইখানের মধ্যে আমাদের যেহেতু চারটা ক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান, তাহলে এখানে আমি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলকে আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। এটা আমরা জানি, সূত্র অনুসারে আমরা জানি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এই যে এখানে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সেটা অবশ্যই 4/1 হবে, অর্থাৎ 1/4 পাই আর স্কোয়ার। প্রত্যেকটা 1/4 পাই আর স্কোয়ার। যেহেতু এখানের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে সমান, চারটা ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা হবে 4/1 করে। তাহলে সেটা হবে হচ্ছে 1/4 পাই আর স্কোয়ার করে এখানে আমরা পাই। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারি এখন, এখানে এই যে বৃত্তটা, এইখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমি যদি এখানে একটা দাগ টানি, এখানে যদি আরেকটা দাগ টানি, তাহলে দেখা যায় এখানে আমি চারটা ক্ষেত্র পাইলাম। এবং এটা কিন্তু এই যে এওসি, এই এওসি কিন্তু পুরাটা কিন্তু একটা ক্ষেত্রের মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? এখানে কিন্তু প্রত্যেকটা 1/4 পাই আর স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 1/4 পাই আর স্কোয়ার। আমি ব্যাসার্ধ ধরেছি কত? আর, ব্যাসার্ধ আর। তাহলে এটা চলে আসে 1/4 ইন্টু পাই আর স্কোয়ার সমান θ/90 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমি ক্যালকুলেশন যদি করি, এই জিনিসটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এ ও বি বৃত্তগলার ক্ষেত্রফল সমান চলে আসে হচ্ছে পাই আর স্কোয়ার θ/360 ডিগ্রি। এবং এটাই হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এটার সাহায্যে আমরা যে কোনো কিছুর বৃত্তকলার ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তো এরপরে এখন আমরা কিছু ম্যাথ দেখব। এই বৃত্তকলা এবং বৃত্তচাপ রিলেটেড কিছু অঙ্ক আমরা দেখব। এখন আমাদের কাছে সবগুলো অঙ্কই সহজ লাগবে, যেহেতু আমরা এখন সূত্রগুলো জানি। যেমন বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অর্থাৎ আমার কাছে আর এর ভ্যালু দেওয়া, এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমার কাছে থিটার ভ্যালু দেওয়া, এবং বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এস, তাহলে আমি এস সমান কি লিখতে পারি? পাই আর θ/180 ডিগ্রি। তাহলে পায়ের ভ্যালু আমি জানি 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 8, থিটার ভ্যালু হচ্ছে 56 ডিগ্রি, ডিভাইডেড বাই, এখানে আমি লিখতে পারি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা কত চলে আসে? মান চলে আসে 7.82 লিখতে পারি, 7.82। তাহলে এখানে মানটা চলে আসে 7.82 এত সেন্টিমিটার। যেহেতু আমি ব্যাসার্ধ সেন্টিমিটারে নিয়েছি, তাহলে আমার আনসার এখানে সেন্টিমিটারেই আসবে। এবার আমরা এখানের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? সূত্র অনুসারে বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে আমরা যদি মানগুলো বসাই, 3.1416 ইন্টু 8 স্কোয়ার ইন্টু থিটার ভ্যালু 56 ডিগ্রি ডিভাইডেড বাই 360। তাহলে এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে যেটা চলে আসে মান আসে 31.26 এত সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এটা ক্ষেত্রফল, এখানে আমাকে সেন্টিমিটার স্কোয়ার দিতে হবে।
আর যেহেতু আমি আর এর ভ্যালু সেন্টিমিটারে বসেছি, আমার আনসারও সেন্টিমিটারেই আসবে। এরপরে আমরা যেটা দেখব সেটা বলা হয়েছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা ব্যাস সমান কি জানি? ব্যাস সমান আমরা জানি হচ্ছে r/2, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক। পরিধির সূত্র আমরা কি জানি? পরিধি যেমন জানি হচ্ছে আমরা 2πr। পার্থক্য বলছে 90 সেন্টিমিটার, তাহলে আমরা কি লিখতে পারি যে পার্থক্য 2πr, এবং এটা কিন্তু একটা বৃত্তের, তাহলে দুইটা সেমই হবে ব্যাসার্ধ। r/2 ইকুয়ালস টু হচ্ছে 90। 90টা আমি সেন্টিমিটারে রাখলাম, তাহলে আমাদের ব্যাসার্ধটাও সেন্টিমিটারেই আসবে। এখন আমরা যদি এখানে লসাগু করি 4πr মাইনাস r ইকুয়াল টু 90, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা কমন নিলাম 4π মাইনাস 1 ইকুয়াল টু এখানে যে 180। সুতরাং এখান থেকে আমরা আর এর ভ্যালু যদি নির্ণয় করি তাহলে আমাদের যেই মানটা চলে আসে সেটা হচ্ছে 15.562। এটা হচ্ছে আমাদের এখানে আনসার, যেটা আমাদের বলছিল বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে। আমরা এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করলাম। এর পরের প্রশ্নে আমরা যদি যাই, বলা হয়েছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা বৃত্তাকার মাঠ আমরা যদি কল্পনা করি যে এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ। এখন এই মাঠের সীমানা ঘেঁষে, এখানে একটা কথা বলা হয়েছে যে সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। যেহেতু সীমানা ঘেঁষে, অর্থাৎ এই মাঠের সীমানা ঘেঁষে 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 আছে, তার মানে ওই মাঠটাও কিন্তু বৃত্তাকারই হবে। তাহলে ওই মাঠটা বৃত্তাকার হবে। তো এই মাঠটা আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা, সীমানা ঘেঁষে যে রাস্তা সেইটা। ওকে, তো এখন আমার কাছে দেওয়া হচ্ছে মাঠের ব্যাস, তাহলে এই মাঠের ব্যাসটা কি হবে? আমাদের মাঠের ব্যাস দেওয়া, তাহলে আমাদের মাঠের ব্যাস যেটা সেটা হবে 124 মিটার। তো এই হচ্ছে আমরা ধরলাম আমাদের সেই মাঠের ব্যাসটা। যেটার মান হচ্ছে 124 মিটার। এখন 6 মিটার চওড়া একটা রাস্তা, 6 মিটার চওড়া রাস্তা, অর্থাৎ এখানে আমাদের এই যে ভ্যালুটা এটা হচ্ছে 6 মিটার, এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার এখানে 6 মিটার। বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এরকম একটা ম্যাথ কিন্তু আমরা 16.2 আগে করে আসছি। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোচটা ফলো করি যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে রাস্তার ক্ষেত্রফলটা রাখলাম। রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এই যে সম্পূর্ণ যে রাস্তা, এই রাস্তা সহ আমাদের যে মাঠের ক্ষেত্রফল, তা থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখান থেকে আমি মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দেব। মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ থেকে আমি জাস্ট এখান থেকে মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিলে আমি আনসারটা পেয়ে যাই। তাহলে এখানের মধ্যে এখন আমি মাঠের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো? খুবই সোজা। তাহলে এখানে আমাদের 124কে অর্ধেক করলে হয় 62, তাহলে 62কে যদি আমরা স্কোয়ার, 62 স্কোয়ার ইন্টু 3.1416 পাই আর স্কোয়ার, আমরা সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার। সূত্র অনুসারে 3.1416 ইন্টু 62 হোল স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানের মধ্যে থাকে মাইনাস পাই আর স্কোয়ার মাইনাস, এখানে আমি আগে বসে দিলাম 3.1416 ইন্টু
62 স্কয়ার, তাহলে মানটা চলে আসা হচ্ছে 12076.3104। এখন এইখানের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের পুরাটা রাস্তা। এখন এই রাস্তার যে এই যে ক্ষেত্রফলটা, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে পুরাটা। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানের মধ্যে আমার প্রথমত ব্যাসটা নির্ণয় করতে হবে। তো বলা হয়েছে রাস্তাটা 6 মিটার চওড়া, অর্থাৎ এই যে অংশটা এটা হচ্ছে 6 মিটার। এখন রাস্তার ব্যাসের ক্ষেত্রে এখানে আমার রাস্তা সহ মাঠের ব্যাস যেটা, সেটার ক্ষেত্রে আমার এই যে রাস্তার এতটুকু যে অংশের দৈর্ঘ্য সেটা আমি নিলাম, সাথে এই মাঠের যে সম্পূর্ণ ব্যাস সেটাও নিলাম, তার সাথে আবার এখানে আরো অতিরিক্ত 6 মিটার যোগ হবে, এটাও 6 মিটারই হবে। তাহলে এই অতিরিক্ত আরো 6 মিটার যোগ হবে, অর্থাৎ এখানে 124 যোগ 6 যোগ আরো 6 যোগ হবে, কারণ এখানে আরো অংশ আছে। তার মানে শুধু যদি আমরা 6 যোগ করে দিই তাহলে সেটা হবে না, তাহলে এখানে টোটাল হবে 136 মিটার। এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের এখানে 136 ডিভাইডেড বাই 2, তাহলে 68। তাহলে আমরা সূত্র জানি যে এটার মান হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে কত হয় 3.1416 ইন্টু পাই আর স্কয়ার, তাহলে 68 হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 3.1416 ইন্টু 68 স্কয়ার করলে হয় 14526.7584। এখন এখান থেকে যদি আমরা জিনিসটা ক্যালকুলেশন করে মান নির্ণয় করি তাহলে চলে আসে, তাহলে এখানে আমাদের মানটা চলে আসবে হচ্ছে 2450.448 এত মিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা। তো এরপরে আমরা যদি দেখি, বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এইখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, অর্থাৎ আর দেওয়া, বৃত্তচাপের দৈর্ঘ্য এস দেওয়া, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থিটা, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র জানি এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালু নির্ণয় করি তাহলে চলে আসে এস ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই আর সমান চলে আসে হচ্ছে 14 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে এখানে 12। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে মানটা চলে আসে 66.845 এত ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এখানে উত্তর। এরপরে আমরা যদি দেখি, বলা হয়েছে একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তো চাকার ব্যাস দাও, আমরা এখান থেকে প্রথম ব্যাসার্ধ নির্ণয় করে ফেলি। 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ চলে আসে, অর্থাৎ এটা চলে আসবে 2.25 মিটার। এখন চাকাটা 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে একটা চাকা আমরা জানি যে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। যেমন এখানে আমি যদি একটা চাকা নিই, এখন এই চাকাটা যদি একবার ঘুরে, এই চাকাটা এখন যদি এখানে একবার ঘুরে তাহলে কিন্তু সেটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই চাকাটা যদি এই বিন্দু থেকে ঘূর্ণনটা শুরু করে, এই যে এই বিন্দু থেকে ঘূর্ণনটা শুরু করে, সে সম্পূর্ণটা একবার ঘুরে কিন্তু সে আবার আগের পথে আসবে, অর্থাৎ সে একবার ঘুরলো। তো একবার ঘোরা মানে কি, সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো না,
কারণ সে তার সম্পূর্ণ দৈর্ঘ্যটা অতিক্রম করছে, তাহলে অবশ্যই সে তার পরিধির সমান যে দূরত্ব সেটা অতিক্রম করলো। তো এইভাবে সে কতবার ঘুরছে, চাকাটা সে কতবার ঘুরল, তাহলে আমি ধরলাম চাকাটা 360 মিটার পথ অতিক্রম করতে n বার ঘুরল। তাহলে আমরা এখানে লিখতে পারি n ইন্টু 2πr ইকুয়ালস টু 360 মিটার এখানে। তাহলে আমাদের এখান থেকে চাকাটা কতবার ঘুরবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে n ইকুয়ালস টু হবে 360 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, সবগুলো মিটারে দেওয়া এখানে। তাহলে আমাদের আর কনভার্সন করতে হবে না। তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে এটা চলে আসে 24.5646 এত 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 প্রায় চলে আসে এটা। তো এখান থেকে যেহেতু 5.46 মানে হচ্ছে চাকাটা এই 25 বার ঘুরবে, 25 বার ঘোরার পর আরো কিছুটা অংশ, অর্থাৎ হয়তো বা একদম এখানে এসে পৌঁছাবে না, সে হতে পারে এখানে গিয়ে হচ্ছে আটকে যাবে, এতটুকু অংশে গিয়ে আটকে যাবে। তো এটা হচ্ছে এখানে বোঝাতে চেয়েছে। তাহলে এটাকে আমরা প্রায় 25 বলতে পারি, প্রায় 25 বার, প্রায় 25 বার আনসার বলে দিলেও হবে। এরপরে অঙ্কে বলা হয়েছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরল, চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। তো আমরা প্রথমত এই সম্পূর্ণটাকে হচ্ছে আমরা সেন্টিমিটার নিয়ে যাই। তাহলে 211 মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দ্বারা গুণ দিব, আলাদা করে একটা 20 আছে সেটা যোগ করে দিব, তাহলে এখানে চলে আসে 21120 এত সেন্টিমিটার। বলছে চাকা দুইটি যথাক্রমে 32 এবং 48 বার ঘুরল। তাহলে এখানের মধ্যে আমরা ধরে নিলাম যে এই চাকাটার যে পরিধি সেটা হচ্ছে 2π ক্যাপিটাল আর, এবং এই চাকাটার পরিধি হচ্ছে 2π স্মল আর, অর্থাৎ এই চাকার ব্যাসার্ধটা বড়, এই চাকার ব্যাসার্ধটা ছোট। এখন কথা হচ্ছে কিভাবে এই চাকার ব্যাসার্ধটা বড় এবং কিভাবে এই চাকার ব্যাসার্ধটা ছোট সেটা কিভাবে আমরা নির্ণয় করলাম। সে কতবার ঘুরেছে সেটা দ্বারা আমরা নির্ণয় করতে পারি। যে যত কম বার ঘুরবে তার ব্যাসার্ধটা তত বড়। কিভাবে আমরা যদি একবার একটু দেখি, যে এখানে আমি ধরলাম এটা হচ্ছে সেই বড় ব্যাসার্ধের চাকা এবং সেটা এখানে হচ্ছে আমাদের সেই ছোট ব্যাসার্ধের একটা চাকা। তো বড় ব্যাসার্ধের চাকাটা কি করবে, সে একবার যখন সে ঘুরলো, এই বিন্দু থেকে সে ঘূর্ণনটা ধরলাম হচ্ছে সে শুরু করলো, তো সে ঘুরে আবার কিন্তু সে একই জায়গার মধ্যেই চলে আসলো। আচ্ছা, তো একবার ঘুরলো, একবার ঘোরার ফলে কিন্তু সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। এখন দুজন কিন্তু সমান পরিমাণ দূরত্বই কিন্তু অতিক্রম করছে, দুজন কিন্তু একই দূরত্ব যেহেতু অতিক্রম করছে, হয় একজন বেশি ঘুরবে না হয় একজন কম ঘুরবে। তো এখানের মধ্যে দেখা গেছে যে এই যে চাকাটা তার পরিধি যেহেতু বড়, তার যে এই যে দৈর্ঘ্যটা যেহেতু বড়, সে যখন একবার ঘুরবে সে কিন্তু অনেক বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। ধরলাম এই চাকাটা হচ্ছে একবার ঘুরলো, একবার ঘুরলে কিন্তু সে আর কি অনেক বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম হয়ে গেছে। অপরদিকে এই যে চাকাটা, এটা যদি সে একবার ঘুরে সে কিন্তু অনেক কম দূরত্ব অতিক্রম করছে, তাহলে তার যদি এটার সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করতে চায় তাহলে কিন্তু তার আরো বেশি বার ঘুরতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তাকে আরো বেশি বার হচ্ছে ঘূর্ণন সংখ্যাটা তার বাড়াইতে হবে। তো এই যদি 32 বার ঘুরে তার কিন্তু তখন 48 বার ঘুরতে হবে। এটাই হচ্ছে এখানে বুঝতে হবে যে কার ব্যাসার্ধ বড় ছোট সেটা কিভাবে নির্ণয় করলাম। সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে সে কতবার ঘুরছে সেটা দ্বারা বের করতে হবে। তো আমরা দেখছিলাম যে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে n ইকুয়ালস টু 2π ক্যাপিটাল আর ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 32, সরি এখানে হচ্ছে আমাদের এখানে 21120 এত। তো এটা হচ্ছে আমরা জানি 32 ইন্টু 2 ইন্টু 3.1416 ইন্টু আর ইকুয়াল টু 21120।
সুতরাং এখান থেকে যদি আমরা আর এর ভ্যালুটা নির্ণয় করি, ক্যাপিটাল আর এর ভ্যালু, সেটা চলে আসে 21120। এটার মান চলে আসে 105.042 এত সেন্টিমিটার, যেহেতু আমি এটা সেন্টিমিটারে রাখছিলাম। এবার এর পরের যে পার্টটা, সেখানে আমাদের সেম সূত্র। এখান থেকে এখন আমাদের স্মল আরটা নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমি মানগুলো বসাই দিই, তাহলে চলে আসে, এখানের মধ্যে মানটা চলে আসবে 70.028 এত সেন্টিমিটার। তাহলে বলছে ব্যাসার্ধের অন্তর নির্ণয় করতে। তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধের অন্তর নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে ব্যাসার্ধের অন্তর লিখতে পারি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এটা 35.1 এরকম কিছু একটা মান চলে আসে, 35.01 এত সেন্টিমিটার। এরপরের ম্যাথে আমরা যদি যাই, বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদেরকে বলা হয়েছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ চিন্তা করি, তাহলে তার ক্ষেত্রফল হয় এ স্কয়ার। আর একটা বৃত্তের আমরা যদি ব্যাসার্ধ আর চিন্তা করি, তার ক্ষেত্রফল হয় হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে বলা হয়েছে দুইটা সমান, তাহলে দুটো যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার ইকুয়ালস টু পাই আর স্কয়ার। এখন আমরা যদি এখান থেকে বলছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ নির্ণয় করতে, এ ইকুয়ালস টু হবে রুট ওভার অফ পাই ইন্টু আর, মানে রুটটা শুধুমাত্র পায়ের উপর থাকবে। তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধ দেওয়া 14, তাহলে আমরা এখানে মধ্যে মান যদি বসাই, তাহলে চলে আসে 3.1416 ইন্টু আর এর ভ্যালু বসাইব 14। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসে 24.814 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এর পরের যে অঙ্কটা, সেটা হচ্ছে চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার এবং এইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এবিসিডি একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এখানে বাহুর একটা দৈর্ঘ্য হচ্ছে 22, যেহেতু 22 মিটার, তাহলে এটা হবে 22 স্কয়ার। তাহলে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 22 স্কয়ার। তাহলে মানটা চলে আসে হচ্ছে 484 এত মিটার স্কয়ার। এখন বলা হয়েছে একটি এইডি হচ্ছে একটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তটার ক্ষেত্রফল কি হবে? দেখো, বর্গক্ষেত্রের একটা বাহু এডি, এটা কিন্তু অর্ধবৃত্তটার সাথে লাগানো, তার মানে হচ্ছে এই অর্ধবৃত্তের এই ব্যাসটা হচ্ছে 22, অর্ধবৃত্তের এই ব্যাসটা হচ্ছে 22। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 11। ব্যাসার্ধ যদি 11 হয়, তাহলে আমাদের এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে একটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল।
এখন এই একটা সম্পূর্ণ বৃত্তকে যদি আমরা অর্ধেক কেটে ফেলি তাহলে এটা একটা অর্ধবৃত্ত, তাহলে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রফলটা এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাকে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে AED অর্ধবৃত্তের ক্ষেত্রফল, AED ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, এবং আর এর ভ্যালু হচ্ছে 11, তাহলে 0.5 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে এখানের মধ্যে 11 স্কোয়ার। তাহলে আমরা যে ভ্যালুটা এখান থেকে পাই 190.0668। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল এই দুইটা ক্ষেত্রফল যোগ, তাহলে 484 যোগ 190.660668 এত মিটার স্কয়ার। তাহলে আমাদের যে মানটা চলে আসে সেটা হয় 674.0668 এত মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তোমাদের কাজ হবে এই ক্লাসে যেই কনসেপ্টগুলো বোঝানো হয়েছে সেটার আলোকে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করার ট্রাই করা। না পারলে এর পরবর্তী ভিডিওগুলোতে অনুশীলনীর প্রশ্ন সলভ ক্লাস আসবে, সেই প্রশ্ন সলভ ক্লাসগুলো দেখে তোমাদের কাজ হবে অনুশীলনীর সবগুলো অঙ্ক সলভ করে ফেলা। তাহলে এই বৃত্ত অধ্যায় থেকে যেই টাইপেরই অঙ্ক আসুক না কেন তুমি সব টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবা।